চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা সহ পুরো বিশ্ববাসী একটা কমন হেলথ ক্রাইসিসের মধ্য দিয়ে দিন যাপন করছে। এমন অবস্থায় সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার স্থির তড়িৎ নিয়ে আমি আলোচনা শুরু করব। একদিনই তো চ্যাপ্টারটা শেষ হবে না, এটা কন্টিনিউশন থাকবে। আর পদার্থবিজ্ঞানে আমরা মূলত কি আলোচনা করি? পদার্থ, শক্তি এবং তাদের ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া। বা 21st সেঞ্চুরিতে এসে আমরা দেখছি পদার্থবিজ্ঞান এখন ওয়াইডলি স্প্রেড, যেটা কম বেশি ধারণা আমাদের সকলেরই আছে। আর পদার্থ গঠন সম্পর্কে আমাদের দ্বাদশ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী খুব ভালো ধারণা আছে। এই স্থির তড়িৎ আলোচনা করার জন্য আমি সামান্য একটু অংশ রিক্যাপ করছি। আসো দেখি পদার্থ। এই পদার্থের সবচেয়ে টাইনি বা ক্ষুদ্রতম একটা অংশকে আমরা কি বলি? অণু। আর অণুর ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলি? পরমাণু বা অ্যাটম। আর এই অ্যাটমিক কনস্টিটিউয়েন্টস গুলো কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমি সংক্ষেপে লিখছি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমরা রসায়নে স্ট্রাকচার দেখেছো, স্ট্রাকচারটা কেমন ছিল? অনেকটা এরকম। এখানের মধ্যে এই কনস্টিটিউয়েন্টস গুলোর মধ্যে ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারি করে, প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে, আর নিউট্রন কমপ্লিটলি চার্জলেস পার্টিকেল। আর এই স্ট্রাকচারের মধ্যে তোমরা দেখেছো পরমাণু যে কোনো অ্যাটমের কেন্দ্রে নিউক্লিয়াস নামক একটা জায়গায় এই পজিটিভ প্রোটন আর চার্জলেস নিউট্রন ছোট্ট ক্ষুদ্র একটা জায়গায়, যেটা পরমাণুর ভরের তুলনায় খুবই নগণ্য, সেখানে ওরা কনফাইন থাকে সবল নিউক্লিয় বল দ্বারা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দ্বারা ওরা এই পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস নামক একটা জায়গায় কনফাইন থাকে। এখানে থাকে কি? প্রোটন প্লাস নিউট্রন। আর যে কোনো অ্যাটমের সারাউন্ডিংসে ফাজি একটা ইলেকট্রনের ক্লাউড থাকে। সেই ক্লাউডের মধ্যে আমরা কিছু কাল্পনিক কক্ষপথ বিবেচনা করে নিই, যেখানে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে 2n² ফর্মুলা ওবে করে তোমরা ইলেকট্রনের সংখ্যাকে পুট আপ করো। আর আমি সর্ববহিষ্ঠ শক্তি স্তর, আমরা প্রত্যেকটা কক্ষপথকে আমরা কি বলি? শক্তি স্তর। আমি সর্ববহিষ্ঠ শক্তি স্তরের কথা আলোচনায় আনবো। সাপোজ এটা আমি এখানে একটা ড্র করলাম, এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর। প্রত্যেকটা অ্যাটমের একটা সর্ববহিষ্ঠ যে শক্তি স্তরটা থাকে সেটাকে আমরা কি বলি? যোজন শক্তি স্তর বা যোজন শক্তি স্তর। এই যোজন শক্তি স্তরে যে এখানে যে ইলেকট্রন গুলো অবস্থান করে তাদেরকে আমরা বলি যোজন ইলেকট্রন। সায়েন্টিস্ট থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কারের কিছু বছর পরে বিখ্যাত সায়েন্টিস্ট মিলিকান্স তার ওয়েন ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের মেজার করে দেখিয়েছে যে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জের পরিমাণ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জের পরিমাণ। আর প্রকৃতিতে যতগুলো মেথড বা অবজেক্টস আমরা দেখি, প্রত্যেকটা পদার্থেরই এই ইলেকট্রনের সংখ্যা আর এই প্রোটনের সংখ্যা কি থাকে? ইকুয়াল থাকে। ইলেকট্রনের সংখ্যা প্রকৃতিতে অবজেক্ট গুলোর মধ্যে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা কোনো ইন্টারাকশন না হলে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা অলওয়েজ ইকুয়াল থাকে। যদি কোনো কারণে এটা ইমব্যালেন্সড হয়ে যায়, ইট মিনস ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা কোনো পদার্থে ইমব্যালেন্সড হয়ে যায়, তখনই আমরা স্থির তড়িতের কনসেপ্ট পাই। এটা ইমব্যালেন্সড হয়ে গেলে কি পাই আমরা? স্থির তড়িৎ। কিভাবে হয়? তোমরা রসায়নে দেখেছো, দুটো পদার্থ যখন পরস্পর ইন্টারঅ্যাক্ট করে তখন পদার্থের গঠনগত ধর্মের সম্পূর্ণ পরিবর্তন হয়, কিন্তু স্থির তড়িতে তেমন কিছু হয় না। আমরা দেখি কি হয়। তোমরা হাই স্কুল লেভেলে এটা সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছো।
এখানে এটা ব্যাখ্যা করার জন্য আমি একটা কমন উদাহরণ নিচ্ছি। সাপোজ শুকনো দুটো কাঁচের গ্লাস নিলাম, শুকনো দুটো কাঁচের গ্লাস নিলাম, সাথে নিলাম এক টুকরো রেশম বা সিল্কের কাপড়, সিল্ক বা রেশম জাতীয় এক টুকরো কাপড় নিলাম। এখন তুমি যদি এই সিল্ক বা রেশম দিয়ে এই গ্লাসগুলোকে ঘর্ষণ করো, তুমি রাবিং করতে থাকো, তাহলে কি হবে? এই দুটো অবজেক্টের মধ্যে, এই দুটো অবজেক্ট প্রত্যেকের কি থাকে? ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান। ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান থাকবে। এখন রাবিং করার পরবর্তী সিচুয়েশনটা কি হবে? দুটো পদার্থের মধ্যে যার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কম থাকবে সেই অবজেক্টটা ইলেকট্রন ছেড়ে দেয়, আর যেই পদার্থের ইলেকট্রনের সংখ্যা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বেশি থাকবে সেই ইলেকট্রনটা রিসিভ করে নেয়। ইট মিনস ইলেকট্রন কেউ রিলিজ করে দিল আর কেউ রিসিভ করে নিল। এই রেশম আর গ্লাসের ক্ষেত্রে আমরা সবসময় দেখি এই ঘটনাটাকে আমরা এভাবে ব্যাখ্যা করি, যে পদার্থের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, আসক্তি কার বেশি থাকবে? যার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে তাকে ধরে নেওয়া হয় ইলেকট্রনের প্রতি আসক্তি বা অ্যাফিনিটি বেশি। আর যে পদার্থের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কম থাকবে আমরা ধরে নিই সেই পদার্থে ইলেকট্রনের প্রতি আসক্তি কম, ইট মিনস অ্যাফিনিটি কম, তাই সেই ইলেকট্রন ছেড়ে দেয়। আর যে পদার্থের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে সে উক্ত ইলেকট্রনটাকে রিসিভ করে নেয়, এক বা একাধিক ইলেকট্রন রিসিভ করতে পারে। এখন রেশম বা সিল আর গ্লাসের ক্ষেত্রে কি হয়? এখানে দেখা যায় যে সব সময় গ্লাস ইলেকট্রন ছেড়ে দেয় আর সিল জাতীয় পদার্থ ইলেকট্রন রিসিভ করে নেয়। আমরা তো জানি যে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা ঘর্ষণের পূর্বে কি ছিল? প্রত্যেক অবজেক্টগুলোতে সমান থাকে। এখন গ্লাস যদি ইলেকট্রনের সংখ্যা ছেড়ে দেয় তাহলে দেখো এই ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা, ইলেকট্রন ও ছেড়ে দিল, ও ইলেকট্রন ছেড়ে দিলে এখানে কি ঘটনা ঘটে? ইলেকট্রনের সংখ্যা কমে যাবে। তাহলে কোনটা আধিক্য দেখা দিবে? প্রোটন তো নিউক্লিয়াসে সবল নিউক্লিয় বল দ্বারা স্ট্রংলি বন্ড থাকে, স্ট্রংলি সবল নিউক্লিয় বল দ্বারা খুব ভালোভাবে আবদ্ধ থাকে, তবে প্রোটন বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না একটা পরমাণু থেকে। প্রোটন যদি কোনো কারণে বের হয়ে যায় তাহলে উক্ত পরমাণু বা পদার্থের কোনো এক্সিস্টেন্সিয়া থাকবে না। তাহলে আমরা এখানে যদি এই গ্লাস আর রেশমের মধ্যে, গ্লাস থেকে যদি আমাদের ইলেকট্রন যদি রেশমে চলে যায় তাহলে এখানে কি হবে? ইলেকট্রন আর প্রোটনের সংখ্যাটা কি থাকবে না? সমান থাকবে না। সেখানে এখানে দেখা যাবে প্রোটন তো কনফাইন করা আছে নিউক্লিয়াসের মধ্যে, তাহলে এখানে প্রোটনের সংখ্যাটা এখানে বেড়ে যাবে, ইলেকট্রন চলে যাওয়ার পরে ইলেকট্রনের সংখ্যাটা এখানে কমে যাবে। উপরন্তু এখানে সিল্কে কি হবে? সিল্কে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা রাবিং করার পূর্বে সমান ছিল, কিন্তু ঘর্ষণের ফলে এখানে কি হবে? ও যেহেতু ইলেকট্রন রিসিভ করে নেবে এখানে ইলেকট্রনের সংখ্যা কি হবে? বেড়ে যাবে। তাহলে এই পদার্থটা ইলেকট্রন, রেশম বা সিল্ক ইলেকট্রন রিসিভ করে নিল, গ্লাস ইলেকট্রন ছেড়ে দিল। তাই গ্লাস যে ইলেকট্রন ছেড়ে দেয় তার প্রোটনের সংখ্যা বেড়ে যায়, আর যে ইলেকট্রন রিসিভ করে নেয় তার ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। আর আমরা জানি প্রোটন কি? পজিটিভলি চার্জ পার্টিকেল, ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল। সেজন্য আমরা যে পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয় তাকে আমরা পজিটিভ আয়ন দ্বারা চিহ্নিত করি, আর যে পদার্থ ইলেকট্রন রিসিভ করে নেয় সেই পদার্থকে আমরা নেগেটিভ আয়ন দিয়ে চিহ্নিত করি। এখন এটা হলো গ্লাস আর সিল্কের ক্ষেত্রে। সেম আরেকটা উদাহরণ দিয়ে আমি, সাপোজ দুটো বেলুন নিলাম, এই দুটো বেলুনকে আমি এক টুকরা ফার বা উল জাতীয়, এটা এখন কি নিলাম? আগে রেশম বা সিল্ক জাতীয় কাপড় নিয়েছিলাম, এখন ফার আঁশ যুক্ত কোনো কাপড় বা উল জাতীয় কোনো কাপড় নিব। ফার বা উল জাতীয় কোনো কাপড় নিয়ে আমি যদি এই বেলুনগুলোকে ঘষতে থাকি তখন দেখা যাবে যে এখানে দুটো বস্তুর মধ্যে যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, ইট মিনস যার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে সেই ইলেকট্রন রিসিভ করে নেবে। ইলেকট্রন রিসিভ করার পূর্বে এখানে দেখো এই পদার্থেরও ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান, বেলুনেরও ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান, এই বেলুনেরও ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান। এখন ফার বা উল জাতীয় কাপড় দিয়ে ঘর্ষণের কারণে হয় আমাদের সিল্কের তুলনায় ফার দুটো ভিন্ন ধর্মী পদার্থ। এখানে ছিল কাঁচের গ্লাস আর এখানে হচ্ছে রাবারের বেলুন। এই দুটো বস্তুর ঘর্ষণের ফলে বা রাবিং করার ফলে কি হয়?
সব সময় এই প্লাস্টিক জাতীয় পদার্থের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকে, তাই সে ফার বা উল জাতীয় কাপড় থেকে ইলেকট্রন রিসিভ করে নেয়। আর যে ইলেকট্রন রিসিভ করে নেয় তার ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, তাই সে কি হয়, নেগেটিভলি চার্জ হয়। আর যে ইলেকট্রন ছেড়ে দেয় সে কি হয়, তার প্রোটনের সংখ্যা বেড়ে যায়, সে কি হয়, পজিটিভলি চার্জ হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে কথাতে গঠনগত ধর্মের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ইলেকট্রনের ট্রান্সমিশনের কারণে বস্তুদ্বয় ধনাত্মক চার্জ অথবা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। এই ঘটনাটা এখন কি হলো, এই ঘটনায় ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা আমরা সমান দেখতে পাচ্ছি না। কোন পদার্থে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল আর অন্য পদার্থে ইলেকট্রনের সংখ্যা কমে গেল। প্রোটনের এক্সচেঞ্জ হয়নি, শুধুমাত্র এক্সচেঞ্জ হয়েছে ইলেকট্রনের। কেউ রিলিজ করে দিছে, কেউ রিসিভ করে নিছে। এখন দেখো ইলেকট্রন ট্রান্সফারের কারণে এই অবজেক্ট দুটো এবং নির্মীর অবজেক্ট দুটো তারা পরস্পর চার্জিত হয়ে গেল। তার চার্জ বা আধান জিনিসটা কি? এই চার্জ বা আধান কি? চার্জ বা আধান ইলেকট্রন যেহেতু ট্রান্সফারিং হচ্ছে, তাহলে কি হবে, ইলেকট্রনের একটা মৌলিক আর বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো কি, চার্জ বা আধান। ইলেকট্রনের মৌলিক আর বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো কি, চার্জ বা আধান। আর আমরা স্থির তড়িৎ করছি, তড়িৎ আছে এখানে, তড়িৎ নামক একটা শব্দ আছে। এই তড়িৎ কি হবে, চার্জের প্রকৃতি আর প্রভাব, চার্জের প্রকৃতি আর প্রভাবটাই হবে তড়িৎ। আর স্থির তড়িৎ যেহেতু পড়ছি, এই চার্জগুলো যে জায়গায় উৎপন্ন হচ্ছে সে জায়গায় এরা কনফাইন অবস্থায় আছে। আনটিল ওরা চলে যাওয়ার কোনো রাস্তা না পেয়ে, রিলিজ হওয়ার জন্য কোনো রাস্তা না পাওয়া পর্যন্ত ওরা এই জায়গায় অবস্থান করবে। তাই এই জন্য এটাকে আমরা বলি স্থির তড়িৎ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্টেডি স্টেটে যেটা থাকে সেটা হলো স্থির তড়িৎ। আর একটা এখানে জিনিস দেখো, এই ইলেকট্রন, এই পদার্থ গ্লাস যতটা ইলেকট্রন ছেড়ে দিবে, সিল বা রেশম জাতীয় কাপড় ঠিক ততটা ইলেকট্রন রিসিভ করে নেবে। এই সিস্টেমের মধ্যে, এই রাবিং সিস্টেমের মধ্যে শুধুমাত্র ইলেকট্রনের ট্রান্সফারিংটা হবে, এই ছেড়ে দিবে ও রিসিভ করে নিবে, কোনো ইলেকট্রন ডিস্ট্রয় হবে না। তোমরা মেকানিক্সে পড়েছো শক্তি সংরক্ষণশীল নীতি, কনজারভেশন অফ এনার্জি। তাহলে এখানে আমরা কি বলবো, এই সিস্টেমের মধ্যে চার্জ ডিস্ট্রয় হচ্ছে না, সম্পূর্ণ চার্জটা, চার্জের মোট সংখ্যা সংরক্ষিত থাকছে, তাই এটাকে বলা হয় কনজারভেশন অফ চার্জ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই চার্জের ট্রান্সফারটা দেখো, পুরো একটা ইলেকট্রন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে স্থানান্তরিত হচ্ছে। কোন ফ্র্যাকশন, ইট মিনস 0.5 সংখ্যক ইলেকট্রন বা 1.5 সংখ্যক, 1.8 সংখ্যক ইলেকট্রন এভাবে ট্রান্সফার হয় না। পূর্ণ একটা, দুটো বা তিনটা ইলেকট্রন কেউ ছেড়ে দেয় অথবা কেউ রিসিভ করে নেয়। সেটাকে আমরা কিভাবে লিখি, কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই। এখানে কি হচ্ছে, অ্যামাউন্ট অফ চার্জ, কতটুকু মোট চার্জ কতটুকু গেল, আর এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। এন সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1, 2, 3 এটসেট্রা। তাহলে এখানে চার্জ পূর্ণ সংখ্যার গুণিতক আকারে এক পদার্থ হতে অন্য পদার্থে ট্রান্সফার হয়। এই ঘটনাটার নামকরণ আমরা করি কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটাতে আমি যদি তোমাদেরকে বললাম এই সিল আর এই রেশমে চার্জ স্থানান্তরের পরিমাণ হলো সাপোজ 4.8 ইন্টু 10 ইনভার্স 10 টু দ্য পাওয়ার নেগেটিভ 19 কুলম। তাহলে কয়টা ইলেকট্রন এখান থেকে এই পদার্থ থেকে অন্য পদার্থে ট্রান্সমিট হলো, তাহলে আমরা কিভাবে বের করবো সেটা আমরা জানি, কিউ সমান প্লাস মাইনাস এন ই। তাহলে ইলেকট্রনের সংখ্যা হলো এন, আমরা এখানে কি করব, কিউ ডিভাইডেড বাই ই। কিউ ডিভাইডেড বাই ই মিনস এই চার্জটাকে, মোট চার্জটাকে আমরা ইলেকট্রনের চার্জের পরিমাণ দিয়ে ডিভাইড করে দিব। ডিভাইড করলে কত পাওয়া যাবে, 3। এন সমান 3। ইট মিনস 3টা ইলেকট্রন গ্লাস থেকে রেশমের মধ্যে স্থানান্তরিত হয়ে গেছে।
আবার তোমাদেরকে উদাহরণে আমরা দিতে পারি। সাপোজ এখানে 5.1 ইন্টু 10 টু দ্য পাওয়ার -9 এই পরিমাণ চার্জ একটা পদার্থ থেকে অন্য পদার্থে স্থানান্তরিত হওয়া পসিবল কিনা। তুমি যদি দেখো এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে এটা কোনো ফুল ইন্টিজার আসতেছে, তাহলে কি হবে? পসিবল। আর যদি তা না হয়, কোনো ফ্র্যাকশন চলে আসে, তখন আমরা বলবো যে এই অ্যামাউন্ট চার্জ একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে স্থানান্তরিত হওয়া সম্ভব না। আর এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে দুটো গ্লাসকে আমি রাবিং করে রেখেছি। এই দুটো গ্লাসকে যখন তোমরা পরস্পরের সংস্পর্শে আনতে চাইবে, তখন কি করবে দেখবা, ওরা পরস্পরকে বিকর্ষণ রিপেল করবে। আবার এই দুটো বেলুনকে যখন তুমি পরস্পরের কাছে আনবে, এই দুটো বেলুনও পরস্পরকে কি করবে, তোমরা নিজেরাই পরীক্ষাগুলো করে দেখতে পারবা যে এখানে চার্জের পরিমাণটা খুবই কম উৎপন্ন হয়। তাহলে এটা কোনো রিস্কি কিছু না। এই বেলুন দুটোকে যখন পরস্পরে আমরা সংস্পর্শে আনতে চাইবো, তখন দেখবো যে এরাও পরস্পরকে কি করবে, রিপেল মিন্স বিকর্ষণ করবে। কিন্তু একটা গ্লাসকে যদি তুমি একটা বেলুনের পাশে এনে দাঁড়া করাও, পাশে রাখো, তাহলে কি করবে, এই দুটো অবজেক্ট পরস্পরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। কেন অ্যাট্রাক্ট করে? তাহলে আমরা এটা বলতে পারছি যে সেম চার্জ, ইট মিনস একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বা বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সেম চার্জ মিনস লাইক চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, আনলাইক চার্জ অলওয়েজ পরস্পরকে অ্যাট্রাক্ট করে। আর এই চার্জটা যে জায়গায় উৎপন্ন হয় সেই জায়গায় সীমাবদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত এটা রিলিজ হওয়ার কোনো ওয়ে না পায়। যদি রিলিজ হয়ে যায়, তাহলে আমরা কি পাই, দৈনন্দিন জীবনে আমরা ব্যবহৃত যে বিদ্যুৎ বা কারেন্ট বলি, এই ফ্লো হলে, চার্জ ফ্লো হলে আমরা কি পেয়ে যাব, তড়িৎ বা বিদ্যুৎ। আসলে এবার দেখি এখন একটা বেলুন কিভাবে চার্জিত হয়েছিল, নেগেটিভলি চার্জিত হয়েছিল। এই বেলুনটাকে যদি তুমি একটা নিউট্রাল ওয়ালের পাশে রাখো, নিউট্রাল ওয়ালের কাছে আনলা, এই বেলুনটাকে একটা নিউট্রাল ওয়ালের কাছে আনো, নিউট্রাল ওয়ালের কাছে আনলে দেখতে পাবে যে এটা এখানে স্টিক, দে উইল বি ক্লিং টুগেদার, ইট মিনস এটা এখানে স্টিক হয়ে বসে থাকবে। কেন স্টিক হয়ে বসে থাকে? ও যেহেতু নেগেটিভ চার্জ ক্যারি করছে, আর ওয়ালে কি আছে, এখানে ওয়ালে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা কি ছিল, সমান। তুমি বেলুনকে যখন ওয়ালের কাছে আনবা, তখন ও কি করবে, এখানে ইলেকট্রন গুলোকে রিপেল করে দূরে সরিয়ে দিবে, তখন এটার সাথে স্টিক হয়ে বসে থাকে। এটা হচ্ছে সাধারণ একটা উদাহরণ। আর আমরা তোমরা একাদশ হাই স্কুল লেভেলে অনেক মজার উদাহরণ দেখেছো। এখন দেখো, কার্পেটের উপর দিয়ে, আমাদের অনেকের বাসায় কার্পেট আছে, কার্পেটের উপর দিয়ে হেঁটে গিয়ে আমাদের হিউম্যান বডি কন্ডাক্টর, আমরা কার্পেটের উপর দিয়ে হেঁটে গিয়ে যখন দরজার নবকে টাচ করি, তখন ইলেকট্রন গুলো রিসিভ করা কার্পেট থেকে আমাদের হিউম্যান বডি ইলেকট্রন রিসিভ করে নেয়। সেই চার্জটা আমাদের বডিতে থাকে, যতক্ষণ পর্যন্ত এটা রিলিজ না হয়ে থাকবে ততক্ষণ এটা বডিতে থাকবে। তুমি যখন দরজার নব টাচ করবা, তখন ইলেকট্রন গুলো কি করবে, দরজার নবে যাবে, তুমি একটা ধাক্কা বা শক খাবা, এটাকে আমরা বলি শক, স্ট্যাটিক শক। অর্থাৎ তুমি কোনো মানুষ আসলো, কোনো গেস্ট আসলো, তুমি তাকে টাচ করলো, সে একটা ধাক্কা খাবে। নিশ্চয়ই ওই ধরনের কিছু করতে যাব না আমরা। আর আমরা অ্যাট প্রেজেন্ট এখন এসে আমরা বলতে পারছি যে কোনো পদার্থ খুব সহজে ডিফাইন করে দিচ্ছে, গ্লাস ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, রাবার ইলেকট্রন রিসিভ করে নিচ্ছে, গ্লাস পজিটিভলি চার্জ হচ্ছে, গ্লাস নেগেটিভলি চার্জ হচ্ছে। আর এই ঘটনাটা নিশ্চয়ই একদিন এস্টাবলিশড হয়নি, এরা দীর্ঘদিনের সায়েন্টিস্টদের গবেষণা। ইট মিনস জেজাস ক্রাইস্টের জন্মে, যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলিস অফ মেনিটাস নামক একজন সায়েন্টিস্ট, সে ট্রি রেজেন, ইট মিনস পাইন গাছের শক্ত আঠা, সে সেটা কুড়িয়ে পেয়েছিল। সে সেটাকে ফার বা উল জাতীয় কাপড় দিয়ে সেটাকে পরিষ্কার করার উদ্দেশ্যে রাবিং করছিল। রাবিং করার ফলে সে দেখতে পেল যে ওই পাইন গাছের শক্ত আঠা, ওটাকে প্রাচীন গ্রিকে ওটাকে নামকরণ করা হতো অ্যাম্বার। অ্যাম্বারের গ্রিক নাম ছিল আবার ইলেকট্রন।
সে ওই অ্যাম্বারটাকে ফার বা উল জাতীয় কাপড় দিয়ে ঘর্ষণ করার পর দেখলো সে ডাস্ট বা স্ট্রং অ্যাশ এগুলোকে অ্যাট্রাক্ট করার একটা ক্ষমতা অর্জন করছে। তখন সে সেটা নিয়ে বেশি গবেষণা করেনি, সে বলেছে ইট ইজ সে লিখেছিল ওটা সম্বন্ধে সে লিখেছিল ইট ইজ লোড স্টোন, ওটা সম্বন্ধে লিখেছিল ইট ইজ লোড স্টোন। লোডস্টোন মিন্স ম্যাগনেটিক গুণ সম্পন্ন কোন একটা অবজেক্ট। সে ধারণা করেছিল এটা ম্যাগনেটিক গুণ সম্পন্ন কোন একটা অবজেক্ট। এটা নিয়ে দীর্ঘদিন আর কোনো গবেষণা হয়নি। 1600 সালের দিকে সে রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ডক্টর উইলিয়াম গিলবার্ট সে দেখিয়েছে শুধু অ্যাম্বার ওই পাইন গাছের শক্ত আঠা না, প্রকৃতিতে আমাদের অনেক অবজেক্টই আছে যাদেরকে রাবিং করা হলে তারা অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। সে তখন এটাকে ম্যাগনেটিক বস্তু বলে এটাকে আখ্যায়িত করে এবং ম্যাগনেট সম্বন্ধে অনেক বিশাল গবেষণা করে, অনেক বই লিখে। যেহেতু আমাদের ম্যাগনেট বিষয়বস্তু না, আমরা ওদিকে যাচ্ছি না। এরপর 1700 সালের দিকে এসে এটার অনেক ব্যাপক পরিবর্তন সাধিত হয়। ব্যাপক পরিবর্তনের মধ্যে আমাদের এর মধ্যে 1700 সালে অনেক সায়েন্টিস্ট এটা নিয়ে গবেষণা করে। তার মধ্যে তোমাদের বইতে চার্লস এফ ডুফে নিয়ে এসেছে। সে কি করেছে, অনেকগুলো অবজেক্টকে নিয়ে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেছে। ক্যাটাগরিতে ডিভাইড করে একটা গ্রুপের নামকরণ করেছে ভিট্রিয়াস, আরেকটা গ্রুপের নামকরণ করেছে রেসিনাস। সে দেখিয়েছে যে দুটো ভিন্ন গ্রুপ থেকে পদার্থ নিয়ে কাছে আনা হলে ওরা পরস্পরকে অ্যাটাক করে, বা সেম গ্রুপের পদার্থগুলো পরস্পরকে রিপেল করে। তাহলে এর মধ্যে থমাস ব্রাউন তিনিও স্থির তড়িৎ নিয়ে কিছু গবেষণা করেছে, অনেক কিছু লিখেছে, অনেক আর্টিকেল এসেছে, অনেক টপিক এসেছে। আর সেটার আমূল পরিবর্তন বলতে যেটা বুঝি স্থির তড়িতের আমূল পরিবর্তন। আর আচ্ছা, স্থির তড়িতের আমূল পরিবর্তনকে এনেছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামক একজন বিখ্যাত সায়েন্টিস্ট। সে তার বিখ্যাত কাইট ফ্লাইং এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের এই যে চার্লস এফ ডুফে এই দুটা গ্রুপে নামকরণ করে দিয়েছিল ভিট্রিয়াস, আরেকটাকে রেসিনাস। তার কাইট ফ্লাইং এক্সপেরিমেন্ট সম্পূর্ণ হওয়ার পর সে আমাদেরকে নির্ধারিত করে দেয় একটা গ্রুপ হলো পজিটিভলি চার্জ যুক্ত আর একটা গ্রুপ হলো নেগেটিভ চার্জ যুক্ত। এই পজিটিভ চার্জ যুক্ত অবজেক্টগুলোকে সেই নামকরণ করে পজিটিভ চার্জ বা ধনাত্মক আয়ন, আর নেগেটিভ চার্জ যুক্ত অবজেক্টগুলোকে সে নাম করে রেসিনাসকে নামকরণ করে সেই নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আয়ন। আর তার কাইট ফ্লাইং এক্সপেরিমেন্ট করে সে থান্ডারস্টর্ম, যেটা আমরা সবাই সচরাচর দেখি, সে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। প্রাচীনকালে আমরা বিলিভ করতাম কোনো এলাকার প্রতি যখন সৃষ্টিকর্তা ডিসপ্লেসড হয় সেখানে থান্ডারস্টর্ম দেখা যায়। বাট এখন এই 21শ শতাব্দীতে এসে আমরা, যদিও এখন পর্যন্ত ব্যাপারটা কিছুটা মিস্টিরিয়াস, তারপরেও বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিল আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কন্টিনিউয়াসলি আমাদের সাগর, নদী, নালা, খাল, বিল, পুকুর অনেক কিছু আছে, কন্টিনিউয়াসলি ইভাপোরেশন হচ্ছে। ইভাপোরেশনের ফলে বাষ্পগুলো কোথায় চলে যাচ্ছে, গ্রাজুয়ালি আপার লেভেলে চলে যাচ্ছে। আর আমরা ছোটবেলায় সবাই পানি চক্র পড়েছি, আপার লেভেলটা বায়ুর উপরের স্তরটা অপেক্ষাকৃত কম টেম্পারেচারে, তো ওখানে গিয়ে এগুলো কি হয়, কনডেন্স বা ঘনীভূত হয়ে যায়। যখন এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে তখন এই ক্লাউডগুলো প্রথমে ছোট আকার হয়, এরপরে গ্রাজুয়ালি এটা কি হয়, বড় আকার হতে থাকে। আর বড় হয়ে গেলে বিভিন্ন স্থানে অনেক ক্লাউড ফর্ম করে। ক্লাউডগুলো কি করে, রোলিং আপ যখন করে ওদের টার্বুলেন্ট মোশনের মাধ্যমে একজন একজনের সাথে ব্যাপক ঘর্ষণ হয়। ঘর্ষণের কারণে আমরা জানি মেঘগুলো কি ওয়াটার ড্রপলেটস, ইট মিনস পানিকণা। আর পানি কনস্টিটিউয়েন্টস তোমরা জানো নাকি H2O, ইট মিনস একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন থাকে। আর অপেক্ষাকৃত ভারী আয়ন ওদের কলাইডিং এর কারণে, ক্লাউড টু ক্লাউডের কলাইডিং এর কারণে কি হয়, এই ক্লাউডের মধ্যে ভারী পজিটিভ আয়নগুলো উপরে চলে যায় আর ঋণাত্মক আয়নগুলো অপেক্ষাকৃত লেস মাস বিধায় এগুলো নিচে চলে আসে। ম্যাক্সিমাম এই থান্ডারস্টর্ম গুলো ক্লাউড টু ক্লাউড, যেটা আমাদের কাছে অবশ্যই ফ্রাইটেনিং। তো ক্লাউড টু ক্লাউডও হয়, আবার ক্লাউড টু আর্থও হয়।
এই আর্থে ওরা কিভাবে চলে আসে, বাই এনি ওয়ে ওরা যদি কোনো রাস্তা পেয়ে যায় ওরা কি করে গ্রাউন্ড থেকে ইলেকট্রনকে রিপিল করে দূরে সরিয়ে দেয়, আর এখানে পজিটিভ চার্জের আধিক্য দেখা দেয়, তখন এসে ওরা কি করে গ্রাউন্ডে হিট করে। আর আমরা জানি একদম এই থান্ডারস্টর্ম গুলো সব সময় যে কোনো উচ্চ দালান সুউচ্চ গাছ হাইস্ট পিকে গেলে ওরা সবসময় হিট করতে চেষ্টা করে। এই জন্য এটা থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমাদেরকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটা লাইটনিং রডটা একদম যে কোনো অ্যাপার্টমেন্ট অথবা সুউচ্চ দালানের একদম হাইস্ট পিকে অ্যাডজাস্ট করা থাকে, যেটা একটা তার দিয়ে গ্রাউন্ড একটা রডের সাথে অ্যাটাচ করা থাকে। যখন কোনো স্টর্ম যদি ওখানে আঘাত করে থান্ডারগুলো, তখন এই অতিরিক্ত ইলেকট্রনগুলো ছুটে আসে, ইলেকট্রনগুলো ওই হাইস্ট পিকে লাইটনিং রডটাকে আঘাত করে, ওরা এই তার ভায়া তার হয়ে ওরা গ্রাউন্ডে চলে আসে। আর আমরা জানি পৃথিবীটা ইলেকট্রনের জন্য একটা বিশাল সোর্স অথবা সিঙ্ক। এখান থেকে যত ইলেকট্রন সে রিসিভ করে তার কোনো পরিবর্তন হয় না। এখান থেকে যত ইলেকট্রন নেওয়া হয় ইলেকট্রনের কোনো তারতম্য হবে না। পৃথিবীর ইলেকট্রন সংখ্যা কখনই পরিবর্তন হয় না। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পরে আমাদের এটা কোয়ান্টিটেটিভ একটা মেজারমেন্টের পরিমাণ আসে, যে দুটো চার্জ পরস্পরকে কি পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে। আমরা তো জেনেছি দুটো সমধর্মী চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করে, আর দুটো বিপরীতধর্মী চার্জ পরস্পরকে রিপেল বা বিকর্ষণ করে। এই কোয়ান্টিটেটিভ মেজারমেন্টটা আমাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে সায়েন্টিস্ট চার্লস অগাস্টিন দা কুলম্ব। সে দেখিয়েছে সাপোজ দুটো চার্জ আমরা নিলাম, একটা চার্জ Q1 আর একটা চার্জ Q2। এরা এটাও তোমরা হাই স্কুল লেভেলে পড়েছে। এই দুটো চার্জ একটা সার্টেন ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটাকে আমি ডিনোট করলাম ডি দিয়ে। তাহলে এই দুটো চার্জ দুটি সমধর্মী, এটা আমি পজিটিভ নিলাম, এটা আমি পজিটিভ নিলাম। অবভিয়াসলি এরা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের পরিমাণটা কত হবে, আমরা পড়ে এসেছি কি এই বিকর্ষণ বলের পরিমাণ হবে চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই প্রপোর্শনাল সাইনটাকে উল্টো করে নিলে আমরা এখানে কি দিতে পারি, ইকুয়াল সাইন দিয়ে যে কোনো একটা ধ্রুবক দিতে পারি। এখানে আমাদের ধ্রুবকটাই ইম্পর্টেন্ট। এটা অনেকটা অ্যানালোগাস কার সাথে, তোমরা মেকানিক্সে পড়েছো নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রে তোমরা কি পড়েছো, দুটো মাস M1 আর M2 দুটো ভরের বস্তু নিয়েছ, এদেরকে নির্দিষ্ট দূরত্বে রেখে দেখেছো যে তোমরা এখানে কি আসছে, F equals to G M1 M2 divided by D square। এখানে এই দুটো সূত্র অনেকটা অ্যানালোগাস, ঠিক না? কিন্তু এখানে মূল ডিফারেন্সটা হলো কি, এটাও তোমাদের বইতে একটু করে এসছে, এখানে এই কনস্ট্যান্টটা, এই ডিটা হলো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইট মিনস সার্বজনীন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক। এই তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে এই পরীক্ষাটা দুটো অবজেক্টের মধ্যে মহাকর্ষ বল যখন মেজার করবা, তখন এটার এই ডিটা কোনো ইফেক্ট করবে না। সব জায়গায় ক্যাভেনিস কর্তৃক যে মানটা আমাদেরকে নির্ধারণ করে দিচ্ছে সেই মানটা কনস্ট্যান্ট থাকবে। বাট এখানে এই কুলম্ব বল, এই কুলম্বের বিকর্ষণ বা আকর্ষণ বল নির্ণয় করার জন্য আমাদের এই ধ্রুবকটার মান অনেক বেশি ইম্পর্টেন্ট। দুটো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, দুটো বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে তোমাদেরকে আমরা যদি প্রশ্ন করি কুলম্ব বল কি, তাহলে আমরা বলবো যে বল দ্বারা দুটো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সেটাই হলো কি কুলম্ব বল। এখন দেখো এই কেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে তুমি কোন মাধ্যমে এই দুটো চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল পরিমাপ করবে। এটা পানি হতে পারে, বায়ু হতে পারে, শূন্য মাধ্যম হতে পারে। শূন্য মাধ্যম বলতে আমরা কি বুঝি, যেখানে কোনো কিছু নেই মিন্স বায়ু নেই, পানি নেই, কোনো পদার্থ উপস্থিতি নেই। আর এই মানটা শূন্য মাধ্যমে কে এর মানটা আমরা 1 ধরে নিই, বায়ু মাধ্যমে 1.00005, ইট মিনস অ্যাপ্রক্সিমেট 1, আর ওয়াটারে ধরে নিই আমরা
কত 80, তা সোডিয়াম ক্লোরাইডের ধরে নিই আমরা এই গ্লাসে ধরে নিই 5.01 অ্যাপ্রক্সিমেট, এই মানগুলো ধরে নিই। তাহলে আমাদের এই কুলম্ব বলের মানটা চার্জ প্রচুর কোয়ান্টিটি এবং মধ্যবর্তী দূরত্ব ছাড়াও এই কনস্ট্যান্টটার উপরে কি হয়, হাইলি ইনফ্লুয়েন্সড হয়। এই কনস্ট্যান্টটা তাহলে আমরা কোন মাধ্যমে পরীক্ষাটা করছি, এটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখি। সাইক্লিক প্রসেসে এই তোমাদের এই ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছাবে বিধায়, আর এটা ডাউনলোড করতে একটু হয়, বেশি ল্যান্ডি হয়ে গেলে ডাউনলোড করতে একটু সমস্যা হয়। তোমরা সুস্থ থাকো, অবশ্যই পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।